যে মেয়েকে অনার্স পাওয়ার পর প্রিন্সিপাল এবং এই সুদীপ্ত রায় এই যে নর্থ বেঙ্গল লবি এসপি দাসের অঙ্গুলি হেলনে অনার্স পাওয়ার পর তাকে ফেল করিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই মেয়েকে তো যে কোনো সময় তার কেরিয়ার নষ্ট করে দিতে পারে। ফোন করে ডিপার্টমেন্টের হেডকে বলবে তুমি ওকে ওর ইন্টার্নশিপ কমপ্লিশনে সই করবে না। আমার মেয়ে সারা জীবন ডাক্তার হতে পারবে না। আমি একজন বাবা, আমার রাজনৈতিক কেরিয়ারের আগে আমার সবার আগে আমার নিজের মেয়ের ভবিষ্যৎ। সেই কারণে বাধ্য হয়ে ভয়ে আমি চুপ ছিলাম, কিন্তু প্রতিবাদ আমার সেদিনও ছিল, প্রতিবাদ আমার আজও আছে। এসপি দাসের দাসত্বে আবদ্ধ ছিল বাংলার স্বাস্থ্য ব্যবস্থা। ৩ জন আইপিএসকে যে সাসপেন্ড করা হয়েছে, এটাতে আমি অন্তত এবং সমস্ত মানুষ যারা বিচার চায় তারা অত্যন্ত খুশি, এবং আমরা মনে করি যে নতুন করে যদি প্রকৃত তদন্ত হতে পারে, আমি জানি না তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার পর কতটা সম্ভব সেই তদন্তের গোড়ায় পৌঁছানো। যদি পৌঁছানো যায়, একা সঞ্জয় রায় নয়, একটা বিরাট নেক্সাস ধরা পড়বে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। দেখতে পেয়েছিলাম, তার জন্য আপনার উপরে খারাপ ঘাও পড়েছিল। এখন আপনি কি মনে করছেন যে এখন তো আবার এই সরকার আসার পরে এই মানে আরজি করের কেসটা আবার নতুন করে ইনভেস্টিগেশন হচ্ছে? শুধু সরব হয়নি, আমি হুইসেল ব্লোয়ার ছিলাম। আরজি করে যখন দ্বিতীয়বার আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে যাই, তখন ডক্টর সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল ছিলেন, এবং আমার আগে যিনি প্রাক্তন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন ডক্টর সুদীপ্ত রায়, যিনি রাজ্য মেডিকেল কাউন্সিল এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাথায় বসে ভুরি ভুরি অনৈতিক কাজের সাথে যুক্ত থেকেছেন, এবং আমাদের তৎকালীন এখানকার বিধায়ক, তাদের যৌথ যোগসাজশে যে কোটি কোটি টাকা দুর্নীতি এবং বিভিন্ন অরাজকতা আমি প্রমাণ পেয়েছিলাম, সেগুলো সমস্ত তথ্য প্রমাণ সমেত আমি সঠিক জায়গায় পৌঁছে দিয়েছিলাম। আমি স্বাস্থ্য দপ্তরে পৌঁছে দিয়েছিলাম, আমি নবান্নে পৌঁছে দিয়েছিলাম, আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো সেটার কোনো সুরাহা হবে, বিচার হবে। আমি ভালোভাবেই করেছিলাম, তখন কিন্তু আমি কোনো সংবাদ মাধ্যমে জানাইনি। কিন্তু আমি দেখলাম বিচার তো দূরের কথা, উল্টে আমাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। তারপর যখন অভয়ার মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটলো 9ই আগস্ট, তখনও আমি কিছু অপ্রিয় সত্য কথা বলেছিলাম, তার জন্য আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। কিন্তু আমি ডক্টর এসপি দাসের নেতৃত্বাধীন উত্তরবঙ্গ লবি এবং তাদের যারা সাগরেদ, সুদীপ্ত রায়, সুশান্ত রায়, সন্দীপ ঘোষ, অভিক দে, বিরূপক্ষ বিশ্বাস, সৌরভ পাল, এরা স্বাস্থ্য দপ্তরে যে ঘুঘুর বাসা তৈরি করেছিল, এটা মেডিকেল কাউন্সিল হোক, সেটা হেলথ রিক্রুটমেন্ট বোর্ড হোক, সেটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স হোক, সেটা থ্রেড কালচার ছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ হোক, আমি কোনোদিন তাদের সাথে আপোষ করিনি। আমি সবসময় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। তাই তারা আমাকে সবসময় শত্রু মনোভাবাপন্নভাবে আমাকে দেখেছে, এবং যেখানে যেভাবে পেরেছে আমাকে নখদাঁত বার করে আক্রমণ করেছে। আমার বৈধ রেজিস্ট্রেশন অন্যায়ভাবে বাতিল করেছে, আমার বৈধ এফআরসিপিকে অবৈধ বলে ঘোষণা করেছে। আমার স্ত্রী যে একজন ডাক্তার, যে ওই কলেজেরই প্রাক্তনী আমারই মতো, সে একজন কাউন্সিলর থাকা সত্ত্বেও অন্যায়ভাবে তাকে কাউন্সিলর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়া থেকে শুরু করে, আমারই দলের তৎকালীন বিধায়কের মদতপুষ্ট গুন্ডারা এসে প্রকাশ্যে তাকে শারীরিকভাবে নিগ্রহ করেছে। এবং সর্বোপরি আমার মেয়ে যে সেই সময় আরজি করে পাঠরতা ছিল, তার পুরো ছাত্র জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছে। তাকে দিনের পর দিন ধমকানো, চমকানো, তাকে একঘরে করে দেওয়া, তার সাথে কেউ কথা বলতে পারবে না, তার সাথে কেউ খেতে যেতে পারবে না, তার সাথে লাইব্রেরিতে কেউ পড়তে পারবে না। সরস্বতী পুজোর দিন আলপনা দিতে গেলে তাকে বলে দেওয়া হচ্ছে তুমি এখানে থাকবে না। সে অনার্স পাওয়ার পর প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ডিপার্টমেন্টের লোকেদের ডেকে ডেকে বলে দিচ্ছে একে তুমি ফেল করাও। এই ধরনের হিংস্র মানসিকতা তারা দেখিয়েছে, কিন্তু আমরা তখনও অন্যায়ের সাথে আপোষ করিনি। কিন্তু বাধ্য হয়ে যখন আমাকে বলা হয়েছিল যে এরপরে বাড়াবাড়ি করলে আপনার মেয়ে কী করে ডাক্তারি পাশ করে দেখে নেব, তার কারণ ডাক্তারি পাশ করার পর ইন্টার্নশিপ কমপ্লিশন লাগে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেতে, সেটা বিভিন্ন দপ্তরের হেড অফ দ্য ডিপার্টমেন্টদের দিয়ে দিয়ে সই করাতে হয়। আমি দেখেছি যে মেয়েকে অনার্স পাওয়ার পর প্রিন্সিপাল এবং এই সুদীপ্ত রায় এই যে নর্থ বেঙ্গল লবি এসপি দাসের অঙ্গুলি হেলনে অনার্স পাওয়ার পর তাকে ফেল করিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই মেয়েকে তো যে কোনো সময় তার কেরিয়ার নষ্ট করে দিতে পারে। ফোন করে ডিপার্টমেন্টের হেডকে বলবে তুমি ওকে ওর ইন্টার্নশিপ কমপ্লিশনে সই করবে না। আমার মেয়ে সারা জীবন ডাক্তার হতে পারবে না। আমি একজন বাবা, আমার রাজনৈতিক কেরিয়ারের আগে আমার সবার আগে আমার নিজের মেয়ের ভবিষ্যৎ। সেই কারণে বাধ্য হয়ে ভয়ে আমি চুপ ছিলাম, কিন্তু প্রতিবাদ আমার সেদিনও ছিল, প্রতিবাদ আমার আজও আছে। সমাজ মাধ্যমে এই জিনিসটা উঠেছিল যে সেই দিন রাতে, অভয়ের যেদিনকে ঘটনাটা ঘটে সেই দিন রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিনীত গোয়েলের টেলিফোনে কথোপকথন হয়। আরজি করে ইটকাট পাথর এখনো কাঁদতে কাঁদতে বলছে শুধু সঞ্জয় রায় নয়, এখানে একটা বিরাট নেক্সাস জড়িয়ে আছে।
14ই আগস্ট যেভাবে আমাদের প্রাক্তন বিধায়ক যিনি আবার ভোটে হেরে গেছেন তার নেতৃত্বে কাশীপুর এবং বেলগাছিয়া থেকে বিশেষ করে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষরা এসে যেভাবে সেখানে তাণ্ডব চালিয়ে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করলো, তারা বোঝে না, তারা তথ্য প্রমাণ বলেছে ভাঙচুর করতে হবে, তারা ভাঙচুর করে দিয়েছে এবং তদন্ত শুরু হওয়ার আগে সেই ঘর ভেঙে দেওয়া হয়েছে। এগুলো তো কেউ নিজে নিজে করবে না যদি ওপর থেকে মদত না থাকে। সুতরাং আমি মনে করি অভয়ার বিচার যেটা সারা পৃথিবীর মানুষ চাইছে এবং সারা পৃথিবীর মানুষ মনে করে একা সঞ্জয় রায়ের দ্বারা এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়, কিন্তু তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও নতুন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে উদ্যোগ নিয়েছেন, আবার নতুন করে ফাইল খোলা হয়েছে এবং যে 3 জন ডেপুটি কমিশনার র্যাঙ্কের পুলিশকে সাসপেন্ড করা হয়েছে, আমি সাধুবাদ জানাবো। তার কারণ 14ই আগস্ট যখন সেখানে ভাঙচুর হয়েছে তথ্য প্রমাণ লোপাটের জন্য, তখন সেখানে উপস্থিত ছিলেন আমাদের তৎকালীন প্রাক্তন পুলিশ কমিশনার এবং আমি বিশেষ করে ইন্দিরা মুখার্জি ম্যাডাম যিনি ডিসি সেন্ট্রাল ছিলেন, ন্যাক্কারজনকভাবে একটা কালপ্রিট দাগি অভিক দে যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তাকে ক্রাইম সিনে দেখা যাচ্ছে তৎকালীন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন কৌস্তভ নায়কের পিছনে দাঁড়িয়ে আছে। ইন্দিরা মুখার্জি একটা ডিসি সেন্ট্রাল র্যাঙ্কের অফিসার, একটা আইপিএস অফিসার, তিনি বলে দিচ্ছেন তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এই ডক্টর শান্তনু সেন তখন প্রতিবাদ করে বলেছিল যে অভিক দে এটা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয়, বাধ্য হয়ে তিনি তখন তেতো গিলতে বাধ্য হয়েছিলেন। সুতরাং এই 3 জন আইপিএসকে যে সাসপেন্ড করা হয়েছে এটাতে আমি অন্তত এবং সমস্ত মানুষ যারা বিচার চায় তারা অত্যন্ত খুশি এবং আমরা মনে করি যে নতুন করে যদি প্রকৃত তদন্ত হতে পারে, আমি জানি না তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার পর কতটা সম্ভব সেই তদন্তের গোড়ায় পৌঁছানো। যদি পৌঁছানো যায়, একা সঞ্জয় রায় নয়, একটা বিরাট নেক্সাস ধরা পড়বে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। শান্তনুবাবু, আর একটা প্রশ্ন একটু যাবো। আমরা যেরকম দেখেছি কাণ্ডের সাথে সাথে আরো অনেক তথ্য, অনেক বড় ঘটনা যা সমাজ মাধ্যমে প্রকাশ পায়, এটার মধ্যে সত্য কতটা, আপনার কি বক্তব্য? স্বাস্থ্যক্ষেত্রে এসপি দাসের দাসত্বে আবদ্ধ ছিল বাংলার স্বাস্থ্য ব্যবস্থা এবং তার সাকরে সুদীপ্ত রায়, সুশান্ত রায়, যে নামগুলো বললাম, অভিক, বিরূপাক্ষ, সৌরভ পাল, সন্দীপ ঘোষ, এরা স্বাস্থ্য ব্যবস্থাটাকে আয়ত্ত করে রেখে মেডিকেল কাউন্সিলের দুর্নীতি, তার বড় প্রমাণ আমি বৈধ ডিগ্রিকে বাতিল করে দিয়েছে অন্যায়ভাবে। বহু ডাক্তারকে এইভাবে রেজিস্ট্রেশন বাতিল করে আন্ডার টেবিল বলা হয়েছে অত লক্ষ টাকা দাও তাহলে কেস উঠিয়ে নেবো। হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ভুরি ভুরি অভিযোগ সুদীপ্ত রায় মাথায় বসে আছে। যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পায়নি, তার তলার র্যাঙ্কের লোকেদের ম্যানুপুলেট করে অর্থের বিনিময়ে তাদেরকে টাকা দেওয়া হয়েছে। হেলথ ইউনিভার্সিটি, অভিজ্ঞদের মতো একটা শুধু অর্ডিনারি এমবিবিএস ডাক্তার, সে সুরিতা পাল, তৎকালীন ভাইস চ্যান্সেলর হেলথ ইউনিভার্সিটি, তার মদতে, তার আশীর্বাদে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পরিদর্শক হচ্ছে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায়। একটা এমবিবিএস ডাক্তার পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার পরিদর্শক, ইনভিজিলেটর, এবং প্রকাশ্যে টিভি ক্যামেরায় দেখা গেছে তিনি তার পেটোয়া যারা পরীক্ষার্থী তাদেরকে হলের মধ্যে, যেখানে হলে মোবাইল নিয়ে ঢোকা যায় না, হলের মধ্যে মোবাইল খুলে খুলে সেখানে উত্তর বলে দিচ্ছেন। তাদের এই গোষ্ঠীটা তাদের পছন্দের ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে হবে না, তোমরা আনন্দ করো, ফুর্তি করো, হই হুল্লোড় করো, পরীক্ষার আগে কোশ্চেন বলে দেবো, পাস করে যাবে, অনার্স পেয়ে যাবে। আর তাদের অপছন্দের ছাত্রীরা, যেমন আমার মেয়ে, তারা অনার্স পেলেও জোর করে প্রিন্সিপালকে ভয় দেখিয়ে তাদেরকে ফেল করিয়ে দেওয়ার চেষ্টা, এই জিনিস চলেছে দিনের পর দিন। না, মেডিকেল সরঞ্জাম যেগুলো ইউজ হয়ে গেছে সেগুলোকে আবার রি-ইমপ্লিমেন্ট করা, সেগুলো আমি সবটা বলতে পারবো না, কারণ আমি সবটার মধ্যে তো ছিল না, ওগুলো অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল তারা বলতে পারবে। তবে আরজিকর রিলেটেড ব্যাপারে বলতে পারি, আরজিকরের যন্ত্রপাতি যে তৎকালীন প্রাক্তন চেয়ারম্যানের নার্সিংহোমে ব্যবহার হয়েছে, আরজিকরের ম্যান পাওয়ার ব্যবহার হয়েছে প্রাক্তন চেয়ারম্যানের নার্সিংহোমে, এবং তার বিল পেমেন্ট করেছে সরকারি কোষাগার থেকে, এগুলো আমি জলজান্ত প্রমাণ আমার কাছে আছে। শান্তনুবাবু, এই যে এত বড় নেক্সাস, এত বড় ঘটনা, এটা কি মানে সরকারের মদতপুষ্ট ছাড়া বা সরকারের যিনি মাথায় বসেছিলেন তার অঙ্গুলি হেলন ছাড়া এটা কি হওয়া সম্ভব? ব্যক্তিগতভাবে আমি মনে করি না এটা সম্ভব। আর আরজিকরের দুর্নীতি তো আমি তথ্য প্রমাণ সমেত দিয়ে এসেছিলাম, নবান্নে দিয়েছিলাম, স্বাস্থ্য ভবনে দিয়েছিলাম, ঊর্ধ্বতন নেতৃত্বকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছিলাম। বিচার তো হলো না, উল্টে দেখলাম আমি সেখান থেকে সরে গেলাম, আবার সেই দাগি সন্দীপ ঘোষ, সে দুবার ট্রান্সফার হলো, দুবার আবার ফেরত চলে এলো। অভয়াকাণ্ডে সারা পৃথিবী যখন তার দিকে আঙুল তুলছে, তখন তাকে ইনিশিয়াল স্টেজে সাসপেন্ড না করে তাকে অন্য মেডিকেল কলেজে বলা হলো যে তাকে অন্য মেডিকেল কলেজে প্রিন্সিপাল করা হবে। কিসের এত দুর্বলতা, কিসের জন্য তাকে বাঁচানোর চেষ্টা, এটা তো তদন্ত করলেই বেরিয়ে আসবে। মমতা ব্যানার্জি কি সে সময় সঠিক পথ নিয়েছিলেন? আপনি তো একই প্রশ্ন বারবার করছেন। সেদিন যদি সঠিক পদক্ষেপ নেওয়া হতো, আরজিকরের যে তথ্য প্রমাণগুলো আমি দিয়েছিলাম, পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা সত্য প্রমাণিত হয়েছে বলেই তো আজও সন্দীপ ঘোষ জেলে।
প্রত্যেকটা সত্য প্রমাণিত হয়েছে বলেই তো আজও আশিস পান্ডে জেলে। প্রত্যেকটা সত্য প্রমাণিত হয়েছে বলেই তো এখনও অভিজ্ঞদের বিরূপাক্ষদের সাসপেন্ড করে রাখা হয়েছে। সুতরাং তখন যদি সঠিক পদক্ষেপ নেওয়া হতো, এই দুর্নীতির ঘুঘুর বাসাটা যদি তখনই বেঁধে দেওয়া হতো, আসলে ডক্টর এসপি দাসের প্রতি কিসের দুর্বলতা সেটা তো আমরা জানি না। আমি তাই বলছি, স্বাস্থ্যমন্ত্রী হয়তো কেউ ছিলেন, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটা ছিল দাসের দাসত্বে। নমস্কার শান্তনুবাবু, যে ডিসিশন তাতে আপনি কি মনে করেন? কোন ডিসিশন? যতগুলো ডিসিশন এখন সরকার নিয়েছে এখনো পর্যন্ত, এখনো 34 দিন পর্যন্ত বয়সে, এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছে আমার তো সদর্থকই মনে হয়েছে। বিশেষ করে আমি একজন চিকিৎসক হিসাবে আমি স্বাস্থ্যক্ষেত্রে বলতে পারি, স্বাস্থ্যক্ষেত্রে যে ধরনের জিনিসগুলো ঘোষণা করা হয়েছে সেগুলো যদি ইমপ্লিমেন্টেড করা হয়, যেমন স্বাস্থ্যসাথীর সাথে সাথে আয়ুষ্মান ভারত যদি চালু করা হয়, 469টা যদি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মধ্যে দিয়ে কম পয়সায় মানুষকে ওষুধ দেওয়ার প্রকল্প চালু করা হয়, যে 4টে জেলায় এখনও মেডিকেল কলেজ নেই, কালিম্পং, সাউথ দিনাজপুর, আসানসোল এবং আলিপুরদুয়ার, সেখানে যদি মেডিকেল কলেজ তৈরি হয়, উত্তরবঙ্গে যদি এইমস তৈরি হয় এবং খালি পদগুলো যদি পূরণ হয়, তো ডেফিনেটলি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে।